গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গুড মর্নিং বললাম ঠিক কথা, কিন্তু এখন কিন্তু ঘড়িতে বাজছে রাত্রির 1:45। আমি 1:45-র সময় ভয়েসটা দিচ্ছি, কারণ সারাদিনের সব কাজকর্ম সেরে আমার ভয়েস দেবার টাইম হয়ে ওঠেনি। যেহেতু আমি উকড়াতে এসেছি, সেহেতু আজকে আমার অনেক দিন ধরেই আমাকে যে রান্নায় হেল্প করে দিত, মানে আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকে অনেক বছর আমাকে সাহায্য করে দিয়েছে আমার এক রীতাদি। ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তো ওর সঙ্গে বেশ খানিকক্ষণ টাইম গল্প করলাম। তো ওই করতে গিয়ে আমার দুপুরবেলার টাইমটা আমি কাজ করতে পারিনি, মানে ভিডিওর কাজ আর কি। এখন যেহেতু আমি ইউটিউব চ্যানেলটার প্রতি এতটা সিরিয়াসলি কাজ করছি, সেহেতু আমি বলতে পারি যে তখন আমি কাজ করিনি, বেশ খানিকক্ষণ আমি বন্ধ রেখেছিলাম। তখন যদি আমি করতাম তাহলে হয়তো আমার কিছুটা কাজ এগিয়ে যেত। এখন আমি এডিট করাটা শেষ করে তারপরে ভয়েস ওভারটা দিতে বসলাম, কারণ এখানে হচ্ছে প্রচণ্ড আমাদের রোডের উপরে বাড়ির জন্য এত গাড়ি ঘোড়ার আওয়াজ, তারপরে সবাই আসছে যাচ্ছে, বাচ্চা রয়েছে, মানে আমার দেওরের ছেলে এরকম সবাই রয়েছে, কাজের লোক আসছে, তো সবাই মিলে আর কি বারবার ভয়েস ওভার দেওয়া। তারপরে ফ্যান চলছে, তো আমার ফোনের কন্ডিশন আবার যা, ফোনে সব অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে না, কারণ আমার ফোনটা একটু আদ্যিকালের বুড়ো হয়ে গেছে। তো ওই জন্য অনেক রকম প্রতিবন্ধকতা পার করে আমি ওই কারণে রাত্রি 1:45 ভয়েস ওভার দেওয়ার টাইম পেলাম। এতক্ষণ আমি এডিট করে লাস্ট মুহূর্তে গিয়ে এই অনেক কাটলাম, মানে আমি যা সারাদিনে কাজ করেছি ওটা তো দেখানো সম্ভব নয়। ওটা দেখতে গেলে আপনাদের ওটা কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। তো রোবট হলে যে মেশিনটা, মানে যে মেশিন ইউটিউবে যে মেশিনটা দেখছে সেও হয়তো বাস্ট করে যাবে। তো সুতরাং মানুষকে বাস্ট করানো তো আমার কাজ নয়। মানুষকে আমি মোটিভেট করতে চাই আমার কাজটা দেখিয়ে পরে, যে সেও যেন হার না মানে, সে যেন করে, কাজ করলে তার একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি এটাই বিশ্বাস করি যে মানুষ যদি নিজের একাগ্র ইচ্ছার দ্বারা কাজ করে, নিজের একমাত্র ঠাকুরের উপর বিশ্বাস রেখে, মনোবল রেখে যদি কোনো মানুষ কাজ করে, তবে ঠাকুর একদিন ঠিক তাকে তার কাজের রেজাল্ট দেবেই। যেমন আমার ছোটো মুখে বড় কথা হয়ে যাবে, যে গীতায় বলে গেছে যে কৃষ্ণ, যে তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। সেই রকমই কাজ করে যেতে হবে, ফলের আশাটা পরে ফলটি পাওয়া যাবে। তো আমি এই যে মনে করুন, এই যে জায়গাটায় দাঁড়িয়ে আজ আমি এই ভিডিওটায় এডিট করতে তো মানুষ ভাবে যে আমি কি ভয়েস ওভার দেবো এই কাজে। এই যে রুটি করা, এটা তো মনে করুন আমাদের মেয়েদের এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমরা যারা বাড়িতে হাউসওয়াইফরা করি, এটা আমরা করে থাকি। যারা রাঁধুনি হেল্পার দিয়ে করায় তারা করে থাকে। এটা তো গরমের দিনে একটা নিত্য নৈমিত্তিক খুব একটা বাজে ইরিটেটিং ব্যাপার। এই গরমেতে দাঁড়িয়ে রুটি করা কতটা চাপের বলুন তো। আমি যদি এখন ভয়েস ওভার দিয়ে বলি এই আমি একটি রুটি করলাম, আগুনে পুড়ছে, আগুনে ফুলছে, এটা কি ভালো লাগবে? এটা অবশ্যই ভালো লাগবে না। সুতরাং আমাকে ব্রেনের ভেতরে আমাকে খাটাতে হচ্ছে যে আমি এই ভয়েস ওভারটা দেবার সময়
কি বলতে পারি যেটা বললে আপনাদের শুনতে একটা মানে সত্যি সত্যি রাখতে হবে, তো আমাকে কথাটার ভিতরে আমার তার মধ্যে সত্যি ঘটনা রাখতে হবে। অবশ্যই সত্যি ঘটনার মধ্যেই আমি বলছি। আমার 2021-এ আমি মারাত্মকভাবে আমি করোনাতে অ্যাটাক হয়েছিলাম। তো মানে 11 দিন আইসিইউতে আমি থাকতে বাধ্য হয়েছিলাম। তো সেটা কেন আসছে সেটাও বলছি। আজকের দিনে আর সেটা আনার কোনো দরকার ছিল না, কারণ করোনা পেরিয়ে গেছে। আমি আমি সুস্থ, মানে অটোমেটিক নয়, অলরেডি সুস্থ। আমি সুস্থ আছি, কাজ করছি এত। আমাকে দেখতে পাচ্ছেন আমি খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করছি। আজ আমার কেন মনে পড়ল, আজ আমি দেখছেন তো এতগুলো পরোটা করছি, মানে এই জায়গাতে দাঁড়িয়ে যে পরোটাগুলো আমি এতগুলো পরোটা আমি করতে পারছি, আর এই জায়গাতে দাঁড়িয়ে যেদিন আমার মানে করোনা হবার 7 দিন আগে মানে তখন আমার এতটাই অসুস্থতা, আমি আমার ছেলেকে 3টে মানে লুচি, ছোট্ট ছোট্ট লুচি নেই কাটা ছিল, সেইগুলো করে আমি খাওয়াতে পারিনি। মানে ঠিক এই পজিশানেই দাঁড়িয়ে আছি আমি। দাঁড়িয়ে আমার মাথা মানে আমি উঠে এই যে যেমন আমাকে দেখছেন আমি রুটিটা বেলছিলাম, আমি সেই পজিশানেই মানে আমি লুচিটা বেলতে যাচ্ছি, একটি লুচি বেলছি, আর সেই মুহূর্তে আমি পুরো চোখে অন্ধকার, মানে লুচিটা মানে জাস্ট আমি দাঁড়িয়ে, আর এদিক থেকে আমাকে সাপোর্টে আমার মেয়ে আমাকে ধরে আছে। আমার মেয়ে তখন মানে কোনো কিচ্ছু ও তখন শেখেনি, মানে জাস্ট গ্যাসটা ও মানে আমি যদি বলতাম যে বাবু গ্যাসটা যা বন্ধ করে দিয়ে আয়, ও বলতো যে মা কোন দিকে বন্ধ করব, ডান দিকে না বাঁ দিকে। আমি ওকে ওখান থেকে বলে দিতাম, মানে আমি যখন তখন অলরেডি সুস্থ, তখন ওকে বলে দিতাম এই ডান দিকে কর বাঁ দিকে কর। কিন্তু হঠাৎ যখন আমার করোনা অ্যাটাক করলো, মানে অ্যাটাকটাও একটা মানে একদমই ইউটিউবে আসা যেটা যেমন আমার একদমই কাকতালীয়, করোনাটাও ওরকমই। আমি না বাইরে বেরোতাম না, আমি কোনো কিছু খুব সোশ্যাল ছিলাম যে 5টা 5 রকম কোনো কিছুর সঙ্গে এনগেজ ছিলাম, কিছুই ছিলাম না। আমি একদম নর্মাল হাউসওয়াইফ, আমি বাড়ির কাজেই ছিলাম। কিন্তু আমি যেটা এখন মনে করি যে আমার ইমিউনিটি সিস্টেমটা হয়তো অনেক কম ছিল, আমি খাওয়া দাওয়া খুব টাইমে করতাম না বা কিছু, এই কারণেই আমাকে হয়তো অ্যাটাক করে গিয়েছিল, আমার বাড়িতে আমাকেই অ্যাটাক করেছিল। সেটা যেটাই হোক, যে কারণেই হোক, আমার সেটা পাপের শাস্তিই হতে পারে, এ জন্মের না পরের জন্মের না কোন জন্মের, আমি সেটা আমি জানি না, আমার হয়েছিল। তো আমি সেটা থেকে ফিরে এসেছি এখন। তো এই অবস্থাতে আমি দাঁড়িয়ে আমি যখন 3টে লুচি আমার ছেলে তখন, এখন আমার ছেলের যে হঠাৎ লম্বাটা হয়ে গেছে, ও তো বয়স অনেকই কম, কিন্তু ও হঠাৎ করে এতটা লম্বা হয়ে গেছে। ওকে তো কেউ দেখে বলবে না যে ও ক্লাস 5-এ পড়ে। তো ওর মনে করুন আমার মেয়েও প্রচণ্ড লম্বা, আমার হাজব্যান্ড প্রচণ্ড লম্বা, আমিও লম্বা। তো আমার ছেলে তখন একদম মানে ছোটো, তখন লম্বাটা হয়নি 2021-এ। তখন আমার ছেলে মানে আমি দুপুরবেলা করেছিলাম আলু সেদ্ধ আর ভাত, মানে ওটা আমি কুকারে একটা সিটি বাজাতে পেরেছিলাম। আর ওর বাবা কিন্তু সেদিন ডিউটি, ওকে তো ডিউটি যেতেই হবে, ডিউটি না গেলে ওর হবে না, চাকরিজীবী মানুষ, শরীর খারাপ হয়েছে, জ্বর আসছে, এটাই যা ব্যাপার। তো সেরকম জ্বর আসছে, প্যারাসিটামল খাচ্ছি। ও বললো ঠিক আছে শরীর, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কোনো ঠিক আছে বলি ও ডিউটি চলে গেছে। তো যত দুপুর হচ্ছে তত মানে আমি ভাবলাম আলু সেদ্ধ ভাতটা করি, তারপরে হয়তো কিছু করে নেবো এরকম ভেবেছিলাম। তো একটা সিটি বাজানোর পর আমি আর উঠতে পারিনি। তো ওই ভাতটা আমার মেয়ে কোনো মতে একটুখানি খেয়েছিল, কিন্তু ছেলে ওই আলু সেদ্ধ ভাত মানে ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত ওইসব খেতেও তখন শেখেনি।
ও কিছুই খায়নি, সারা দুপুর ও কিছু না খেয়েই আছে। তো তখন ওর এবার 3টে এরকম সময় ওর প্রচণ্ড খিদে পেয়েছে। ও তখন আমার মেয়ে তখন বলছে, মা তুমি কি পারবে, ভাইয়ের খুব খিদে পেয়েছে, কিছু করে দিতে পারবে? আমি তখন বললাম, হ্যাঁ বাবু তুই আমাকে ধর, তুই আমাকে ধরলে আমি কিছু ঠিক গিয়ে একটু আটা মাখা আছে ওইটা থেকেও, আমি ভাবলাম একটু আটা মাখা আছে ওটা থেকে ওকে 3টে লুচি, 3টে 4টে হবে, লুচি করে দেবো। আর যে আলু সেদ্ধটা আছে ওটাকে ভেবেছিলাম কড়াইতে একটুখানি করে ওটাকে আমি মানে একটা আলুর তরকারি মতন করে দেবো। আর ফ্রিজে মিষ্টি আছে, ওটা মেয়ে বার করে ভাইকে মানে খাওয়াতে বসিয়ে দেবে, এরকম কন্ডিশান। আমি তখন জানি না যে আমার করোনা হয়েছে বা কিছু, আমি তখন মানে বুঝতে পারছি আমার তুমুল জ্বর চলে এসছে, মানে এতটাই জ্বর, ওরকম জ্বর আমার মানে এই লাইফে আসেনি। আমি তারপরে ওকে কোনো মতে মানে আমার রুম তার পাশেই আমার রান্নাঘর, তো আমি অন্ততপক্ষে আমাকে হেঁটে যেতে হয়েছে 20 থেকে 21 পা। তো আমি সেই পাটা হেঁটে যেতে আমার মানে দম ফেটে গেল। তো আমি গিয়ে পরে ওকে আমি আমার মেয়েকে পুরো আমার পিছনে ও সাপোর্ট দিয়ে রেখে দিয়েছে। তো আমি কোনো মতে বেলছি, কিন্তু বেলতে আমি পারছি না, বেলতে যাচ্ছি আর মানে পুরো মাথা আমার বনবন করে ঘুরছে আর চোখে পুরো অন্ধকার দেখছি। দেখতে গিয়ে ব্যাস অন্ধকারটা যখন দেখছি তখন এদিকে মনে করুন কড়াইতে তেলটা চাপানো আছে, আর অন্ধকার দেখছি যখন তখন আমি মানে পুরো নার্ভাস হয়ে যাচ্ছি। আর তখনই তাড়াতাড়ি করে মানে ওই যে জায়গায় দাঁড়িয়ে আমি আজকে পরোটাটা করছিলাম সেই জায়গাতে দাঁড়িয়েই আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছি। মানে আমি না শুলে আমার মনে হচ্ছে যে আমি যদি পড়ে যাই তাহলে মানে আমি তো বিশাল বিপদ হয়ে যাবে। আর এরা দুজন বাচ্চা, এরা কী করবে? তো আমি তাড়াতাড়ি শুয়ে পড়ছি। এবার উঠে তারপরে একটুখানি মানে ওটাকেই অজ্ঞান হওয়া বলে, তার আগে আমি জীবনে অজ্ঞান হয়ে যাইনি। এবার তারপরে যখন আবার উঠছি আর ছেলে পরিত্রাই কাঁদছে, মানে ওটার খিদের জ্বালাতেও কাঁদছে। সারাদিন ওর কোনো খাওয়া নেই, ওই চকলেট বিস্কুট এরকম খেয়ে খেয়ে ও দিন পার করছে, মানে 3টে পর্যন্ত ওর কিছু খাওয়া নেই, ও যা চকলেট বিস্কুট এরকম মতন ও খেয়েছে। এই যে আমি একটা মানে আমারই তৈরি করা একটা জিনিস দিয়ে আমি আমার ফ্লোরটা পরিষ্কার করছি, দেখুন কতটা তেল চিটে হয়েছে। এই তেল চিটেটা কি সহজে পরিষ্কার হয়ে যাবে, জাস্ট এইটা দিয়ে মানে 5 মিনিট ভিজিয়ে রাখার পর একটু আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিয়েছিলাম। তো আপনাদের চোখের সামনেই আমি করছি। আমি এটা বানিয়ে রেখে দিই ঘরে। তো এটা এত ভালো আমার কাজ করে, এরকম কোনো তেলচিটে দাগ আমি নিজেই আমার বাড়িতে আমি তুলে ফেলি। রান্নাঘরে দেখবেন কোনো কিছু তে একটু তেলচিটে হয়ে যায়, যেহেতু এইখানটা উকড়াতে মনে করুন একটুখানি কলিয়ারি বেল্ট, তো সেই হিসেবে একটু ডাস্টটা বেশি থাকে। আর কলিয়ারি বেল বলেও দেখছি না, আমি যে কলকাতাতে আমার মেয়ে এখন যে ফ্ল্যাটে রয়েছে ও জায়গাতেও দেখছি, কলকাতাও মানে খুবই জঘন্য, খুবই নোংরা জায়গা, মানে বলার কথা নয়। আমি তো আমার মতন মানুষ তো কলকাতা একদম সুটেবল নয়। ওরে বাপরে বাপরে, মানে কলকাতার মানুষ যে কীভাবে, আমি প্রকৃতির মধ্যে থাকা মানুষ, আমি তো মানে প্রকৃতিকে এত ভালোবাসি, প্রকৃতি ছেড়ে ওই কলকাতার নিউ টাউনটা যায় একটুখানি মানে মানুষ বসবাসের পক্ষে একটু গিয়ে, তা নাহলে রাস্তাঘাট যেরকমভাবে অপরিষ্কার আর ধুলো, মানে ওখানেও প্রচণ্ড ডাস্ট, আমাদের উকড়া বলে নয়, কিন্তু সেই হিসেবে গ্রাম মানে গ্রাম পাড়াগা এগুলো অনেক ডাস্ট কম, অনেক মানে প্রকৃতির কাছাকাছি আমরা এখনও আছি। আর মানুষজনও ওই জন্য অনেকই বেটার আমার মনে হয়।
তো সেই জন্য মানে আমি এই যে ইয়েটা সলিউশনটা আমি তৈরি করেছি, তো এইটা দিয়ে আমি ওই জায়গাটা প্রায় 5 মিনিট মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখাতে বেশি যে ঘষাঘষি করতে হবে তা কিন্তু নয়, সামান্য একটুখানি স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিলে পরেই ওটা একদম ময়লাটা উঠে আসবে। আর ওই গ্যাসের এখানটাও একটুখানি মানে চিটে হয়েছিল, একটু নোংরা জমে গিয়েছিলো গ্যাসের বার্নারটাকে তুলে, ইয়েটা আর কি। তো ওইখানটা তুলে আমি যখন পরিষ্কার করলাম ওখানটাতেও একটুখানি দিয়ে দিয়েছিলাম, তো একদম ঝকঝকে হয়ে গিয়েছিলো, নতুনের মতন, একদম না, একদম নতুন, মানে মনে হচ্ছে যেন নিউ কিনে আনা হয়েছে। তো এরকমভাবে তো আমি এখানটা পরিষ্কার করছি আজকে রান্নাঘরটা। এবারে আমি বিশেষ কিছু পরিষ্কার করিনি, আগেরবারে এসে যেভাবে পরিষ্কার করে গেছিলাম এবারে বিশেষ কিছু করতে হয়নি। একটু আধটু ঘরে ঝুলটুল হয়েছে, সেই যাবার আগেটাকে একবার দুবার একটু নামিয়ে নিলেই হয়ে যাবে। আবার আমাদের তো সামনেই ঝুলন মেলা আসছে, তখন আসবো, তখন আসার আগে যদি ভ্যাকুয়াম ক্লিনারটা আনি, গাড়িতে করে আসি, তখন ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে আমি একবারে অল টোটাল পরিষ্কার করব। এই যে দেখছেন, আমি আগে দেখালাম আপনাদের যে কতটা চিটে ছিল, আর দেখুন আমি ওই সলিউশনটাতে হাতটা দিই না, হাতটাতে একটুখানি মানে নখ বা ইয়ে এগুলো একটুখানি খারাপ হতে পারে, তো কি দরকার আছে বাবা, মানে একটা কিছু গ্লাভস পরে নিলে ভালো হয়। গ্লাভসটা আমি পেলাম না সামনাসামনি, তো ওই জন্য একটা সেলোপিন একটা বেঁধে নিলাম, দিয়ে ভালো করে ঘষে রোগড়ে দিলাম। একটু বেশি হয়েছে, একবারে খুব হাতে জোর দিতে হচ্ছে তাও নয়, একটুখানি ঘষাঘষি করলেই ওটা পরিষ্কার হয়ে গেল। দেখুন আপনাদের তো আমি নোংরাটাও দেখালাম, আবার এই পরিষ্কার করাটাও দেখালাম। তো আমি সেইটাই বলছি যে আমার যে কন্ডিশন থেকে আমি আজকে উঠে এসেছি, তো সেইটা যদি কোনো মানুষকে, আজকে আমি ইউটিউবের মাধ্যমে আমি এতগুলো মানুষকে বলতে এটাই চাইছি যে আমি যে দিনগুলোর মধ্যে দিয়ে যে দৃশ্য দেখে পার করেছি, তাতে করে মানে আমাকে করোনা হয়তো অনেকটা মনের জোর দিয়ে গেছে। আমি এইরকম এতটা মানে খুব মনের জোরওয়ালা মানুষ ছিলাম না, খুব মানে ভয় পেয়ে যেতাম। মৃত্যুকে মানে সামনে থেকে দেখা, যে বেডে আমি শুয়ে আছি তার পাশের বেডে আমার বয়সী মানুষ, সে যদি মারা যায় তাহলে কতটা, আমার সঙ্গে কিছুক্ষণ আগে তার সঙ্গে, মানে আমাদের তখন কীরকম কথা, মানে চোখের, আমিও কাঁদছি সেও কাঁদছে, মানে নিঃশ্বাস নিতে না পারার যে কষ্ট, সে কষ্ট বলে বোঝানো যাবে না। সেই কষ্ট মানে আমি মানে কি বলবো, মানে বলার ভাষা নেই। সেই দিনগুলোকে ফিরিয়েও আনতে মানে আজ বলতে গেলেও মনে হচ্ছে যে মানে থাক, না বললেই ভালো, কিন্তু তবুও বলতে এটাই চাইছি যে জীবনে কোনো দিন কোনো অবস্থাতেই হার মানবেন না। মানুষের জীবন একটাই, জীবনকে যেটা মানুষ পেয়েছেন সেটাকে কাজে লাগান। আমার জীবনও যেটা আমি দেখাচ্ছি ইউটিউবের ভিডিওতে, সবটা তো মানুষ দেখাতে পারে না। যদি যেটুকুন দেখাতে পারছি সেটুকুনের মাধ্যমে আমি এটাই বলতে চাইছি, মানুষের প্রতিকূলতা অনেক থাকে, তবুও মানুষ যদি কিছু করবার চেষ্টা করে তবে কিছু করা যায়, সৎভাবেই করা যায়। আর জ্ঞানের কথা নয় এগুলো, মানে ভালোবাসার কথা। আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন, যারা আমার পাশে আছেন, যারা আমার ভিডিও ডেলি দেখেন, আমি যখন ভিডিও পোস্ট করি তাদের কাছে তো অবশ্যই নোটিফিকেশান যাচ্ছে, তারা আমার ভিডিও দেখছেন, তাতে আমার খুবই ভালো লাগে।
তাই তাদেরকে আমি মনের জোর দিই। আমাদের মতন যারা গৃহবধূ আছেন তারা না হাল ছেড়ে, না দুঃখে না থেকে যে না আমার কী আর হবে, কিছু তো করার নেই, মানে সারা জীবন এই মানে সংসারের ঘানি টেনেই দিনটা পেরিয়ে যাচ্ছে, সংসারের এই তো আমাকে যে কাজটা দেখছেন এটা তো আমি সংসারের কাজই করছি, আর সারাটা জীবনই কিন্তু সংসারের কাজই করে এসেছি, এখনও সংসারের কাজই করব, তাতেও কোনো এটাতে কোনো খারাপ নেই, এটাতে কোনো মানে খারাপ লাগা নেই। আমি যে আজকে এই জানলা পরিষ্কারটা করছি বলে এই নয় যে কালকে আমি এটা আমার খুব খারাপ লাগবে, আমি কাউকে মুখ দেখাতে পারবো না, এটা আমার কোনো কিছু ব্যাপার নয়। আমি আমার নিজের ঘরের কাজ যদি করি তাতে কি এসে গেল, কিছুই না। আর এটা এত মানে আমি যে প্রোডাক্টটা ব্যবহার করে, যেটা দিয়ে তৈরি করে আমি নিজে হাতে এটাকে এই যে এত চিট ব্যাপারটা, এটা যেহেতু গ্যাসের মানে একদম সামনেই থাকে, সেহেতু এই বাড়িটা আমি যখন তৈরি করেছিলাম তখন এটা আমার ভুল হয়ে গিয়েছিল। আমি একদম গ্যাসের ওভেনটার মানে অপোজিটেই আমি মানে একদম গ্যাসের ওভেন আর তার মানে একদম ওপরেই আমি জানলাটা করে ফেলেছিলাম। এটা আমার একটা ভুল হয়ে গিয়েছিল। তো এটা এইভাবে কেউ করবেন না, যখন বাড়ি করবেন তখন গ্যাসের ওভেনটা রাখবেন তার থেকে সামান্য দূরে, ওভেনটার উপরে আপনারা চিমনি বা এগজস্ট যেটাই ব্যবহার করেন সেটা ওভেনটার উপরে রাখবেন, আর জানলাটা তার ঠিক একটু পাশে রাখবেন বা তার ওপরে মাথার ওপরের দিকে রাখবেন। আমি যে পজিশানে রেখেছি সেই পজিশানে জানলা রাখবেন না। আমি এই বাড়িটায় এই ভুলটা করার জন্য আমি আমার উল্লাসের বাড়িতে এই ভুলটা করিনি। আমার উল্লাসের বাড়িতে দেখবেন আমি জানলাটা আমার পাশে রেখেছি। জানলাটা পাশে রাখার জন্যে এইরকমভাবে চিটেটা জানলায় হয় না। এটা মানে আমি তো ওখানে আমার ইয়েটা আছে, মেশিনটা আছে মানে চিমনিটা, কিন্তু জানলাটা এতটাই ওখানে ভালো কাজ করে, জানলাটা যেহেতু সাইডে আছে আর অনেকটা বড় জানলা, তাতে করে আমার পুরো তেল চিটেটা বেশিরভাগ টাইমে বেরিয়ে যায়। আর ওই চিমনির যা ভয়ানক আওয়াজ, মোটামুটি বেশি আওয়াজটা লাগে আমি একটুখানি শান্তশিষ্ট প্রকৃতির, মানে কেউ জোরে, আমি নিজে জোরে কথা বলতে পারি না, কেউ বেশি জোরে কথা বললে সেটা নিতে পারি না, আবার সেইটার দিক থেকে আবার চিমনির আওয়াজটা আবার ভ্যার ভ্যার করে এমন চলে, মানে খুব ভাজাভুজি করা, মাছ ভাজা বা মাংস কষা এসব মানে মশলা টশলা এসব করার সময় আমি চিমনিটা বেশি ব্যবহার করি, মানে তেলটা যাতে ঘরময় না ছড়িয়ে যায়, ফ্যান ট্যান নাহলে খুব চিটে হয়ে যাবে, সেইটা রক্ষণাবেক্ষণা করি। কিন্তু এই যে জানলাটা যে ভয়ানকভাবে চিটে হয়ে গেছে, সেইটা কিন্তু ওই জানলাটা হয় না। এই জানলাটা দেখুন, আমি মনে করুন এটা আমি আপনাদের সঙ্গে এইভাবে গল্প করতে করতে একটা আমার জীবনের খুবই ছোট একটা অংশ আপনাদের গল্প করে শোনালাম। এরকম অনেক অনেক ঘটনাই আছে মানুষকে ঘুরে দাঁড়ানোর জন্য। মানুষের জীবন তো মানে মানুষ হয়ে আমরা যখন জন্মেছি, মানুষের জীবন খুব সামান্য, আজ আছি কাল নাও থাকতে পারি। শুধু আমি বলে নয়, আপনারা যে কেউ প্রত্যেকটা মানুষের জীবন খুব মূল্যবান, সেটা আমি নিজে অনেক দিন পর এটা বুঝতে পেরেছি। আমি কি ভাবতাম বলুন তো, আমার নিজের জীবনটা হয়তো কোনো মূল্য নেই, আমি আমার পারিপার্শ্বিক মানুষের জীবনকে খুব মূল্য দিতাম, নিজের জীবনের কোনো মূল্য দিতাম না। এখন আমি অবশ্যই নিজের জীবনকে মূল্য দিই, নিজের যেটা ভালো লাগে সেটা করি। আজ আমার ভাবছেন যে হ্যাঁ, রাত 2টো পর্যন্ত জেগে ভিডিও ভয়েস দিচ্ছে, এটা কি নিজের শরীরকে ভালোবাসা? না, এটার মধ্যে আমার ভালো লাগা আছে, এটার মধ্যে আমার আত্মতৃপ্তি আছে,
আমি রাত 2টো পর্যন্ত জেগে আমি তার থেকে একটা কিছু পাচ্ছি, এটার মধ্যে আমি প্রোডাক্টিভ কোনো জিনিস পাওয়ার চেষ্টা করছি। আমি কালকে যখন ভিডিওটা দেবো তখন আমি দেখবো যে হ্যাঁ আমার ভিডিওটা কজন দেখলো, কেউ কমেন্ট করেছে কি না, কারোর এই ভিডিওটা দেখে কারোর ভালো লেগেছে কি না, কেউ লাইক করেছে কি না, তখন কিন্তু আমি একটা মনে জোর পাবো। অবশ্যই এখন আমার ভিডিওতে সেইভাবে কোনো কিছু আসছে না, তবু আমি কোনো ভিডিও দিতে দমে যাচ্ছি না। দেখবেন আমি প্রতিদিনই ভিডিও আমি দিয়ে যাচ্ছি। ইউটিউবের সেরকমই রুল আছে, সেরকমই নিয়ম আছে। প্রত্যেক মানে যারা প্রতিষ্ঠিত মানে ব্লগার তারা কিন্তু বলছেন তারা যে ভিডিও আপনাকে দিতে হবে। ভিডিও না দিয়ে আপনি 6 মাসে 9 মাসে একটা খুব ভালো ভিডিও দেবেন, তখন সেটা বিরাট ভিউজ আসবে। তখন আপনি ভাববেন আমি তো এত সুন্দরভাবে এত জায়গা থেকে ভালো ভালো ক্লিপিং সংগ্রহ করে ভিডিওটা তৈরি করলাম, আর এটার ভিউজই এলো না। কিন্তু না, এটা কোনো মানুষ তো ওখানে বসে কাজ করছে না যে হ্যাঁ আপনি ওকে ফোন করে বলে দিলেন যে দাদা আমার ভিডিওটা একটু দেখে দেবেন। এরকম যেমন আমাদের মানে চলে, যেমন আমাদের সাধারণ একটা আমরা এতদিন যে গতানুগতিক জীবনটাতে দেখে এসেছি, কোনো কিছু জিনিস কোনো কিছু চাকরি বাকরি সব কিছুতে দাদা একটু দেখবেন এই আমার ক্যান্ডিডেটটা গেছে, এখানে কিন্তু সেটা নয়। এখানে আমার ক্যান্ডিডেট তার ক্যান্ডিডেট এরকম বলে এখানে কোনো ক্যান্ডিডেটের কেউ নেই, কোনো মানুষ নেই, এখানে আছে একটা মেশিন। সুতরাং মেশিনটায় দেখতে চাইছে যে হ্যাঁ শুভ শান্তা এই ব্লগে যে প্রতিদিন ভিডিও আসছে কিনা এবং সেটা টাইম মতন আসছে কিনা। আর তারপরে আমার মনিটাইজেশনের সময় তখন অবশ্যই সেই মেশিনটাই আবার চেক করবে যে আমি কোনো কিছু থেকে এটা আমার ভিডিওটা অন্য কারোর কাছ থেকে কপি করেছি কি না, কারোর কিছু মানে আমি যেমন মনে করুন রান্নার ভিডিও কোনো কিছু দিচ্ছি, কোনো গুগল থেকে সার্চ করে দিয়ে দিচ্ছি কি না, কোনো কবিতা দিচ্ছি সেটা কারুর গলার কণ্ঠ আমি দিয়ে দিচ্ছি কি না, এগুলো সবই কিন্তু ঠাকুরের কৃপায় আমি তো ওগুলো কিছুই করিনি। আমার নিজস্ব কণ্ঠে আমার যে কণ্ঠটাই হোক সেটা আমার খুব প্রিয়। মানে দেখবেন একটা কথাতেই আছে, মানুষ যে যত কুৎসিত দেখতেই হোক, যে আয়নার সামনে গেলে কিন্তু তাকে কিন্তু সে নিজেকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, তার নিজের মনে কিন্তু সে নিজেকে খুব সুন্দর দেখতে মনে করে। সে অন্য মানুষ তাকে কিন্তু বলে মনে মনে যে কি বাজে দেখতে, কিন্তু সে কিন্তু ভাবে না যে আমাকে খুব বাজে দেখতে। সুতরাং আমারও ক্ষেত্রেও ঠিক তাই, আমি নিজেকে মনে করি যে আমার ভিডিওটা আমি খুব সবচেয়ে বেস্ট ভিডিও দিলাম। তারপরে দেখা যাক যে কী হোক। তো নিজের উপর কনফিডেন্স রাখুন, আমি তো রাখছি। এরপরে পুরোটাই ঠাকুরের উপর, ঠাকুর অবশ্যই আছে, ঠাকুর মুখ তুলে তাকাবে, একদিন ঠিক আমার ভিডিওর পাশেও অনেকটাই সাবস্ক্রাইবার আমি দেখতে পাবো, সেটা আশা আমিও রাখছি। অনেক গল্প বলে দিলাম, মানে এটা আমার একটা ভালোই মাধ্যম হয়েছে গল্প করার পক্ষে। আমি জানলা খুলে গাছপালাগুলোকে নিয়ে নিচ্ছি। আমার তো এখানেও গাছপালা, এখানেও এবার বাগান করবার একটা খুব মনোযোগ নিয়েছি, বাগানটা করব। বাগানের সঙ্গে এখানেও থাকবো, এখানেও বাগান দেখতে পাবেন। আর একটা বাগানের চ্যানেল করার খুব ইচ্ছা আছে, আপনারা যদি পাশে থাকেন আমার একটা বাগানের চ্যানেল আমি আলাদাভাবে করব। আমি ডেলি ব্লগে আমার বাগান প্রচুর দেখেন, আমি ডেলি ব্লগে একটু কম বাগান দেখাবো, আর আমার বাগানের চ্যানেলে আমি সম্পূর্ণ বাগান দেখাতে চাইছি। সেটা আমার পাশে থেকে একটু আমাকে সাহায্য করবেন, তাহলে
আমি খুবই আনন্দিত হব। তো এই ভিডিওটা এবার এখানেই শেষ করছি। অনেকটা রাত গড়িয়ে গেল। এবার আমি একটু নিদ্রা দেবীকে আহ্বান করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।